লোকজন খুব অবাক হচ্ছিল যে বাংলাদেশ থেকে এসছে, একটু লম্বা এরকম হাঁটার জন্য বেরোচ্ছেন কাঁধে ব্যাকপ্যাক নিয়ে, লম্বা সময় কয়েকদিন গেলে আপনার চেহারায় পথের একটা ছাপ পড়ে, কোনো একটা অ্যাটাক করবে এবং তোকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। কে অ্যাটাক করুক চাই, ডেফিনেটলি হাতি। হাতি ভেজিটেরিয়ান, চিতার মতো মাংসাশী নয়। পায়ের তলায় বিশাল দুটো ফোসকা পড়েছে, প্রত্যেকটা স্টেপে লাগছিল। আমি দিনে 35, 40, 45 হাজার স্টেপ হাঁটছিলাম। নিজেকে প্রশ্ন করতাম যে আমি আসলে কি চাই, প্রত্যেকদিন সেম কাজ করে যাওয়া মনোটোনাস সেই জীবন, নাকি আমি এমন জীবন চাই যেটা প্রতি মুহূর্তে আমাকে হচ্ছে আনন্দ। হ্যাঁ, এক্স্যাক্টলি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে রহস্যের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, ভ্রমণের গল্প। ভ্রমণের গল্প নিয়ে আমাদের সঙ্গে আজকে আছেন বাবুল আলী। আপনারা জানেন বাবুল আলী কে, বাবুল আলী কি, এটা সবই আপনারা জানেন, এটা মানে নতুন করে বলার আর কিছু নেই। বাবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। অনেক ধন্যবাদ। বহুদিন থেকে আপনাকে খুঁজছিলাম, পেয়ে গেছি শেষ পর্যন্ত, এবং প্রথম আলাপেই একেবারে সাক্ষাৎকার। আমি জানতে চাই, মানে সবার মতো আমারও আসলে খুব ইচ্ছা আছে জানার, যেটা হচ্ছে যে নিশ্চিত চিকিৎসা পেশা ছেড়ে ভ্রমণ কেন, অ্যাডভেঞ্চার কেন? প্রথমে একটু এই ব্যাপারটা শিওর মানে করে নেই, আসলে আমি চিকিৎসা পেশা ছাড়িনি। আচ্ছা। আর কিছু জানি না চিকিৎসা ছাড়া। তো বলা যায় খানিকটা ব্রেকে আছি, কারণ আমি যেসব অ্যাডভেঞ্চার করতে চাই সেসবের জন্য যে লম্বা টাইম ফ্রেমের ছুটি দরকার, আমি যেহেতু চাকরি বাকরি করতাম চিকিৎসক হলেও ডেভেলপমেন্ট সেক্টর বা রিসার্চ সেক্টরে, একটু মুশকিল, সেজন্য বলা যায় আপাতত বিরতিতে আছি। আর আমার ক্ষেত্রে এটা মনে হয় যে অনেক সময় অনেকবারই এই দুটোর মানে আমি বলবো যে আমাকে সম্মুখীন হতে হয়েছে এই জায়গাটায় যে আমি আমার চাকরি কন্টিনিউ করব নাকি অ্যাডভেঞ্চারটা প্রায়োরিটি দিব। তা আমার সবসময় মনে হয় যে এরকম কোয়েশ্চেন যখনই অ্যারাইজ করতো আমি নিজেকে প্রশ্ন করতাম যে আমি আসলে কি চাই, প্রত্যেকদিন সেম কাজ করে যাওয়া মনোটোনাস সেই জীবন, নাকি আমি এমন জীবন চাই যেটা প্রতি মুহূর্তে আমাকে হচ্ছে আনন্দ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই যখনই এই ব্যাপারটা আসে আমার জন্য আসলে ডিসিশন নেওয়াটা মানে খুবই ইজি যে কোনটা আমি বেছে নেব। whenever I have to choose between two, I always go for adventure. তো এটার এই দিক থেকে জন্য আমাকে খুব বেশি ব্যাক পেতে হয় না। হ্যাঁ, কিন্তু এর জন্য আমাকে অনেকবার মানে অনেকভাবেই বলবো ভুগতে হয়েছে। চাকরির মাঝখানে একটা দেখা যায় গ্যাপ, পরের চাকরিতে যখন আমি হয়তো ইন্টারভিউতে যাচ্ছি জিজ্ঞেস করছে কেন, হ্যাঁ কেন সেই গ্যাপ, এবং এরপর হয়তো চাকরি হচ্ছে তখন জিজ্ঞাসা করছে যে আবার ছেড়ে দেবেন না তো। এই ব্যাপারগুলো আছে, মানে সেই ভয়টা কাজ করে না, আবার ছেড়ে যদি চলে যান তাহলে কাকে কি বলবো। শুরু হয়েছিল কবে আপনার এই ভ্রমণের যাত্রার? ওকে, এখন তো একটা আর্মচেয়ারে বসে আছি, আমিও ছোটবেলা থেকে একটা আর্মচেয়ার ট্রাভেলার বলা যায়। ওই সময় মানে বইয়ের পাতার সূত্র ধরে আমি বলবো ওইটা আমার কাছে ম্যাজিক কার্পেটের মতো ছিল, ওইটাই বসে পড়লে নানান দেশ বিদেশ ঘুরে আসা যেত। তো একটু আমি এই প্রজন্মের সন্তান হলেও বলবো একটু ওল্ড স্কুল থটের মানুষ, তো প্রচুর বই পড়তাম ছোটবেলা থেকে। তো ওই বইয়ের সূত্র ধরে আমি বলবো নানান জায়গায় যাওয়ার আমার এই যে সেটার জন্য ভিসাও লাগতো না, পাসপোর্টও লাগতো, ওই ম্যাজিক কার্পেটে চড়ে বসে অনেক জায়গায় চলে যাওয়া যেত। তো একটা বই আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে ছোটবেলায়, সেটা মানে বিভূতিভূষণ আমার অসম্ভব প্রিয় একজন লেখক, ওনার চাঁদের পাহাড়, একদম ছোটবেলায় পড়া। চাঁদের পাহাড় আমি বলবো আমি একদম তখন কম বয়সে ছিল, মানে শঙ্কর আর ডিয়েগো আলভারেজ ছিল আমার কাছে একদম সত্যিকারের হিরো। যে ওই বইয়ে একটা লাইন, এটা আমার অসম্ভব পছন্দের লাইন, যে শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলেছিল উনি সেই দলের মানুষ সারা আকাশ যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবী যাতে পায়ে চলার পথ। আমি হচ্ছে এরকম হতে চাইতাম, সেই সুযোগটা আসলে অনেক পরে এসছে। আমি মানে বলবো এক্সটেন্সিভলি ট্র্যাক করতে বা শুরু করেছি সেটা 2010 সাল থেকে। বান্দরবানে বলবো আমার পায়ে খড়ি বান্দরবানের পাহাড়গুলোতে, এবং প্রথমবার গিয়ে বুঝলাম মানে এইটাই সেই জায়গা যেখানে আমি বারবার ফিরতে চাই। আচ্ছা। তো এবং দেয়ার ওয়াজ নো স্টপিং, আমি বলবো এরপর থেকে যে আমি মানে পাহাড়টা প্রথমবার কাছ থেকে দেখা দিন, যেটা আমি হয়তো অক্ষরের জগতের মাধ্যমে দেখলাম বা ক্যালেন্ডারের ছবিতে দেখেছি, সেটা ফাইনালি আমার চোখের সামনে ধরা দিল, এবং মনে হচ্ছিল যে না বাকি জীবন মনে হয় এটা করেই কাটিয়ে দিই। 20 বছর, 18 বছর, 20 বছর, এটা একটু দুর্দান্ত সময়, সবারই আমাদের সেরকম ভাবেই কেটেছে। আমি আপনার চেয়ে আরেকটু আগের মানুষ, তো আমাদেরও একইভাবে কেটেছে আর কি। বিভূতিভূষণ, সত্যজিৎ,
তারপরে আমাদের এটা আরেকটু কেটেছে, সেটা হচ্ছে কিষণচন্দর, ওকে, হ্যাঁ, কি সুন্দর। সব মিলিয়ে যে মানে ওই ধারাবাহিকতাটা, এটা বলা যায় যে ওই ধারাবাহিকতাটা যারা মানে আমি জানি না, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি, তারাও একই কথাই আমাকে প্রায় একই কথা বলেছেন যে বিভূতিভূষণ, সত্যজিৎ, চাঁদের পাহাড়, মানে এটা একটা অদ্ভুত জগৎ আমাদের সবার প্রতি। একদম একদম। বা আমার আরেকটা আমি বলবো হিমালয় নিয়ে আগ্রহ জাগিয়েছে, সেটা সমরেশ। মানে আমি যখন একদমই টিনেজ, ওই সময় গর্ভধারিণী হাতে আসে, তো মানে ওইটা পড়ে মনে হচ্ছিল যে না, একবার কাঞ্চনজঙ্ঘা কাছ থেকে দেখতে হবে। কাছ থেকে দেখতে হবে। বড় ইভেন্ট আপনার কি 64 জেলা ভ্রমণ দিয়ে শুরু, নাকি আরো কিছু আছে? ওইভাবে ইভেন্ট বলবো না, মানে অনেকদিন ধরেই তো আমি নানান অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছি। ওটা যদিও আমি প্রথমে পাহাড়ের কথাটাই বলছিলাম, নানান অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছি। ওইরকম বড় ইভেন্ট এছাড়াও আরো অনেক ছোটখাটো বলবো অ্যাডভেঞ্চার করেছি, যেমন টেকনাফ তেতুলিয়া সাইকেল রাইড, বা আমি অনেকগুলো ক্রস কান্ট্রি রাইড করেছি। তো সেগুলো খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। আখাউড়া থেকে মুজিবনগর, বা ওই যে টেকনাফ তেতুলিয়া, বা ভোমরা থেকে সাতক্ষীরা, ভোমরা থেকে সিলেটের তামাবিল, বা হালুয়াঘাট থেকে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে কুয়াকাটা, এরকম। তো হ্যাঁ, ওই লার্জ স্কেলে একটু লম্বা সময় ধরে সেটা মনে হয় পায়ে মানে 64 জেলা হাঁটাটা। 64 জেলা, এই যে সবকিছু মানে সাইক্লিং হোক কিংবা হাঁটা হোক, আমরা একটা বিখ্যাত হাঁটা মানে সাইক্লিং আছে কন্যাকুমারী থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সেটাতে আমরা একটু পরে আসছি। আমরা আগে দেশটা শেষ করি, হাঁটার জায়গাটা শেষ করি। 64টা জেলা মানে আসলে 64টা জোন, বেসিক্যালি 64টা জোন। কোনোগুলো একটু বৃহত্তর জোন হয়তো আছে। সিলেট গেলেন, সব আলাদা, আপনার নিজের এলাকা তো নিজের মতো। একদম। এই এক্সপিরিয়েন্সটা আসলে আপনাকে কিভাবে স্টাক করে প্রথমে? এইটা তো আমি সবার আগে বলবো মানুষের কথা, যে আপনি আমার কোন একটা স্পেসিফিক জেলার নাম মনে হলে আমি হয়তো আমার এত কাছের লোকজন আছে, বা হাঁটার সময় এদের সাথে এত হৃদ্যতা হয়েছে, যেমন জামালপুরের কথা মাথায় আসলে আমার 3-4 জনের চেহারা বেশি ওঠে অন্য সব কিছুর আগে। যেমন ওখানে নাহিদ ছিল মেডিকেল কলেজের, তো ও আমাদেরকে হচ্ছে এত বলবো হৃদ্যতা দেখিয়েছে, এত আপ্যায়ন করেছে। তো জামালপুর আমার কাছে নাহিদপুর। আচ্ছা। নীলফামারী সৈয়দপুর সাজিদ ভাই ছিলেন, সেটা আমার কাছে এখনো সাজিদপুর। ব্যাপারটা অনেকটা তাই, এরকম অনেকগুলো মানুষের চেহারা বাসে। আর আপনি যেটা বলছিলেন এই যে ভাষা, তারপরে খাবার দাবার, এই কালচারের চেঞ্জটা, এটা তো একদম খুব কাছ থেকে দেখেছি। যে কোথাও বলা হচ্ছে যে বাড়ি কনে, আর কোথাও বাড়ি কোঠে। হ্যাঁ, চট্টগ্রামে বাড়ি হন্ডে। এইরকম ছোটখাটো জিনিসের মধ্য দিয়ে গেছি। এবং খাবার আমি নিজে দেখে আমি খুব মোটাসোটা না হলেও আমি খুব খেতে পছন্দ করি, আমার নিজের লিমিটের মধ্যে খেতে পছন্দ করি। এবং এই যে খাবারের চেঞ্জটুকু, সেটা আমি একদম বলবো পুরো মাত্রায় উপভোগ করেছি, এবং নতুন নতুন খাবার চেখে দেখার সৌভাগ্য হয়েছে। একই সাথে আমি খুব মিষ্টিও পছন্দ করি। ব্যক্তিগত জীবনে আমি চিনি খাই না, সেটা অন্য বিষয়, কিন্তু যেহেতু আমি একটা লম্বা হাঁটায় আছি, মিষ্টি আমার খুব পছন্দের জিনিস। এবং এই যে নানান জায়গায় মিষ্টি চেখে দেখা, এটা পার্সোনালি আমাকে অনেক আমোদিত করেছে বলবো। আসলে ইন্টারেস্টিং এটা ব্যাপার। মানে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের চমচম আর টাঙ্গাইলের চমচম মেলে না, কিন্তু একদমই মেলে না। আবার ধরেন টাঙ্গাইলের চমচম আর গোয়ালন্দের চমচম মেলে না। মানে এটা সত্যি, মানে আমি যারা ভ্রমণ করেন, আমি তাদের কাছ থেকে খাবার ব্যাপারটা আসলে জানতে চাই। হ্যাঁ, যে কোথাকার খাবার আপনাকে মানে আনন্দ দিচ্ছে অনেক বেশি। ডেফিনেটলি সব জায়গার খাবারের একটা আলাদা ধরনের আনন্দ দেয়, কিন্তু হয় না যে এই জায়গাটা আমার ভালো লেগেছে অনেক বেশি, মনে আছে অনেকগুলো। আমি মিষ্টির কথাই বলি, যেমন কারণ চরে প্রচুর পরিমাণে গরু মহিষ থাকে, সেখান থেকে ভালো দুধ পাওয়া যায়। এবং যেহেতু দুধের মূল হচ্ছে আমি র ম্যাটেরিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মানে মিষ্টির, সেটা দুধ। তো যেখানে দুধটা খাঁটি, মিষ্টিটা আপনি যেই দোকানেই খান না কেন, হ্যাঁ, আমি যদি সিরাজগঞ্জ, পাবনা অঞ্চল বা রাজবাড়ি ওই দিকের আপনি যে মিষ্টি চেখে দেখবেন, ওটা দুর্দান্ত। আর এছাড়া যেমন খুবই ইউনিক সব খাবার খাওয়ার মানে সুযোগ হয়েছে পুরো জার্নিতে। যেমন জামালপুরে ম্যান্দা খেয়েছি, হ্যাঁ, বা সাতক্ষীরার দিকটা, বা যশোর খুলনা ওইদিকে পার্শে ছিল তোপসে মাছ বা ঋষি মাছ যেটাই বলি আমরা। তো এইগুলা খাওয়ার সুযোগ হয়েছে। তো এই শিফটটা, হ্যাঁ, শিফটটা একটু ঢাকায় যদি সবই পাওয়া যায়, একদমই সবই হয়তো কারণ বাজারে সবকিছুই হয়তো হ্যাঁ পাওয়া যেতে পারে, কিন্তু এই যে এই খাবারের এই শিফটটুকু, এইটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। বা
উত্তরবঙ্গের দিকে যে খাবারে যে বলবো ভেরিয়েশনটা, যেমন আলু ভাজিটাই যত ছোট কুচি কুচি করে বানানো হয়, আমার চট্টগ্রামে সেটা হয় না। হ্যাঁ, এই শিফটটুকু এটা আমাকে পার্সোনালি খুব আনন্দ দিয়েছে। এবারে ইন্টারেস্টিং কিন্তু মানে আমরা হয়তো ট্র্যাক, মানুষ মনে করবেন না, দর্শকরা হয়তো মনে করবেন যে আসলে আমরা ট্র্যাক ছেড়ে চলে যাচ্ছি কেন, কিন্তু ট্র্যাক ছেড়ে যাওয়া নয় আসলে, এইটা মানে এইরকমই বোধ হয়। একদম মানে যারা ভ্রমণ করেন তাদের কাছে খাবারটা না চাইলেও তারা যতই মানে খাবার অপছন্দ করুক, কিন্তু কথাটা আসবেই আসলে, একদম। আচ্ছা অমুক জায়গার খাবারটা আমার খারাপ লেগেছে, খাবারটা আসবেই। আর বাবুল ভাইয়ের কথা বুঝতেই পারছেন যে যিনি হেঁটে হেঁটে 64 জেলা ঘুরেছেন, তার মানে সেটা তো একটা আলাদা ফিলিংস। আমরা তাহলে একটু ট্র্যাকেই আসি। সেটা হচ্ছে যে আপনি শুরু করেছেন, আপনার হাঁটা শুরু করেছিলেন কোথা থেকে? পঞ্চগড় থেকে, পঞ্চগড়ের যেটা শহরের 0 পয়েন্ট যেটা আছে, যেখানে 0 কিলোমিটার লেখা একটা ফলক আছে, ওখান থেকে হাঁটাটা শুরু করেছিলাম। শেষ কক্সবাজারের 0 কিলোমিটার, যেটা হলিডে মোড় বলে একটা জায়গায় ছিল। আনলাকিলি ওইটা ওই সময় রাস্তা সম্প্রসারণের জন্য ওই উঠিয়ে ফেলা হয়েছিল, পরে বিচে গিয়ে শেষ করেছিলাম। সময় লেগেছিল এইটা মানে এইটা বলবো খানিকটা মানে কাকতালীয় 64 দিন। আচ্ছা, আমার ইনিশিয়াল প্ল্যান 80 দিনের প্রায়, কিন্তু হচ্ছে পরে দেখা গেছে যে আমার শরীর খুব ভালো অ্যাডাপ্ট করে নিয়েছিল পুরো ব্যাপারটাই। আমি ধরে নিয়েছিলাম মাঝখানে আমি 8-9 দিন রেস্ট নিব 7-8 দিন হাঁটার পরে। প্রথম 4-5 দিন খুবই চ্যালেঞ্জিং ছিল এটা, কারণ পায়ের তলায় বিশাল দুটো ফোসকা পড়েছে, প্রত্যেকটা স্টেপে লাগছিল। আমি দিনে 35-40-45 স্টেপ হাঁটছিলাম, প্রতি স্টেপে যখন আপনার ব্যথা হবে, এটা খুবই জঘন্য একটা অনুভূতি। তো ওইটা একবার রিকভার হয়ে যাওয়ার পরে আসলে শরীর খুব ভালো অ্যাডাপ্ট করে নিয়েছে। মাসল মেমোরি বলে একটা কথা থাকে, যে মাসলগুলো মানে বুঝে নিয়েছে যে না, এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। হাঁটলেন তো বটেই, মানে আমি যেটা স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে হাঁটলেন তো বটেই, হাঁটা শেষ করলেন, দেন আপনি স্টার্ট করলেন কি? কারণ একবার শুরু করলে আসলে সেটা তো থামিয়ে রাখাটা মুশকিল হয়ে যায়। আমি হাঁটার ব্যাপারে বলি, এরপরে আমি যদি একটু লম্বা হেঁটেছি বা বড় হাঁটা, সেটা বলবো হচ্ছে শ্রীলঙ্কা হেঁটেছি এই কয়েকদিন আগে। তো এরকম একটু লম্বা হাঁটার কথা যদি বলে, আর এমনিতে আমি সবসময় হাঁটতে পছন্দ করি, এবং এটা আমি বিলিভ করি ঢাকায় যখনই আসা হয়, যে ঢাকায় আমি আরও চেষ্টা করি অনেক বেশি হাঁটতে, কারণ যানবাহনের যে গতি বেগেছে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে আমার হাঁটার স্পিড এর চেয়ে বেশি। আপনার সঙ্গে হাঁটতে হবে একদিন। আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে আমি এখান থেকে তেজগাঁ যাই কিছু একটা বাহন ধরে, তেজগাঁ থেকে আমার এক বন্ধুর সঙ্গে আমার এলাকায় হেঁটে যাই, এটা 5 কিলোমিটার। এটা সপ্তাহে মোটামুটি 4 দিন করি আমরা, খুব ভালো। এবং এটা মানে লিটারেলি ঢাকা শহরে আমরা এখন দুজনেই যেটা ভাবি যে আসলে ঢাকা শহর আসলে 1 ঘন্টার জায়গা। বাবুল ভাই, আপনি দেশে যখন হাঁটছেন তখন তো এক ধরনের, আচ্ছা ঠিক আছে মানুষগুলো দেশেরই, কিন্তু যখন আপনি বিদেশে হাঁটছেন লাইক শ্রীলঙ্কা বা অন্য জায়গায় হাঁটছেন, তখন আসলে জিনিসটা কি হয়? তখন কি এই যে আমরা সবসময় যেটাতে ভুগি, নাগরিক মানুষ নিরাপত্তাহীনতায় ভুগি, একদম মানে সেইটা আসলে কতটুকু কাজ করে আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, ধরুন শ্রীলঙ্কা, আপনি সেখানে কিরকম ফিল করছেন, নিরাপদ নাকি অনিরাপদ? অবশ্য আমার কাছে শ্রীলঙ্কা খুবই সেফ একটা কান্ট্রি মনে হয়েছে। এটা বাংলাদেশে আমরা হয়তো যেভাবে পোর্ট্রে করা হয়, আমি যে যাবার আগে আমিও কিন্তু আসলে সিকিউরিটি নিয়ে খুব কনসার্ন ছিলাম, কারণ একটা লম্বা সময় আমাকে হাইওয়ে ধরে হেঁটে যেতে হবে, এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম। পরে যে জিনিসটা আমি বুঝেছি, এটা আমার মানে পরে বুঝলাম যে আপনি যখন একটু লম্বা এরকম হাঁটার জন্য বেরোচ্ছেন, কাঁধে ব্যাকপ্যাক নিয়ে লম্বা সময়, কয়েকদিন গেলে আপনার চেহারায় পথের একটা ছাপ পড়ে। আচ্ছা, এবং এটা এবার বাকি সব কিছু সহজ করে দেয়, এবং মানুষ কি অভ্যস্ত হয়ে যায় যে আচ্ছা এই মানুষটা হাঁটতেই আসছে, আমার জন্য থ্রেট নয়, ফলে আমি তার জন্য থ্রেট হব না। একদম এটা হয়। এবং প্রথম দিকে হয়তো আমার উত্তরবঙ্গের দিকে আমার মনে আছে, উত্তরবঙ্গ বা চুয়াডাঙ্গা ঝিনাইদহের দিকটাই হচ্ছে লোকে অনেকভাবে আমাকে ভাবছিল যে কে এটা। তারপরে আমি অনেক গ্রামের বলবো ধরে হেঁটে গেছি, গ্রামের ছোট ছোট রাস্তা ধরে যাচ্ছিলাম, তো কাঁধে ব্যাগ, লোকজন ভাবছে যে আমি হয়তো কীটনাশক বিক্রি করতে এসেছি, যে ক্ষেতের আল ধরে কেন যাচ্ছি আমি। হ্যাঁ, চুয়াডাঙ্গা ঝিনাইদহ ওই দিকটায় তো প্রচুর ভুট্টা চাষ হয়, ভুট্টার নতুন আমি জাত নিয়ে এসেছি কিনা, এগুলা নিয়ে লোকজন কনফিউজ। কিন্তু ওই যে পথের ছাপটা পড়ে যায় যখন আপনার, এটা আমি শ্রীলঙ্কায়ও দেখেছি, আপনি এমন সব জায়গা থেকে সাহায্য পেতে শুরু করবেন, এত আনএক্সপেক্টেড সব জায়গা থেকে, এইটা বলবো পথ চলা অনেকটুকু সহজ হয়ে যায়। আপনার তো তাহলে দেশ এবং বিদেশ মিলে অনেক ধরনের অভিজ্ঞতা আছে। একদম।
আমাদের দর্শকদের জন্য একটু বলেন অভিজ্ঞতা। আচ্ছা, এক হলো খুব কৌতূহলের শিকার হতে হয়। খানিক ক্ষেত্রে এটা একটু খানিকটা বিরক্তিকর হলেও এই কৌতূহলটুকু থাকবেই লোকের যে কেন আমি হাঁটছি। কোরবানির গরু কিনলো মানুষ। এক্স্যাক্টলি। যেমন আমার দেশে হচ্ছে ধরেন নোয়াখালী অঞ্চলের লোকজন প্রচুর কৌতূহলী যে আমি হাঁটছি, এবং ওদের একটাই মাথা ব্যথা যে মানে যেটা আঞ্চলিক ভাষা হচ্ছে গায়ে থাকতে আপনি হাঁটেন কেন, প্রচন্ড কৌতূহল। তো এছাড়া এরকম হাঁটতে হাঁটতে দারুণ সব অভিজ্ঞতা, যে একবার একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি বিকাশের সিম বিক্রি করি কিনা। আমি বললাম যে বিকাশের সিম কোথা থেকে এলো আমাকে দেখে, পেস্টিসাইড যা কীটনাশক সেটা বুঝতে মানে হয়তো বুঝলাম। রংপুরে আমার মনে আছে আমি এরকম একটা গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তো মাথায় হ্যাট পরা ছিল, একটু চেহারা ওই যে পথের চাপ পড়েছে, তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, রোয়াকের ঠিক সামনে দিয়ে, মা যে ওখানটায় বসে বাচ্চাকে খাওয়াচ্ছিল আর দেখিয়ে বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে এই পাগল ধরে নিয়ে যাবে। এরকম মানে বিচিত্র সব অভিজ্ঞতা। আর যে লোকের যে আমি বলবো অ্যাসিস্ট্যান্স বা সহায়তা পেয়েছি সেটা একদম বলে কয়ে শেষ করা যাবে না। সেটা হাঁটার ক্ষেত্র বা সাইকেল চালানোর ক্ষেত্র, যখন দেখছে যে আচ্ছা এ তো আমার এলাকার নয়, হ্যাঁ ওইটা জায়গায় এসছে, এরকম একটা স্পোর্টস বা আমি এরকম একটা অ্যাক্টিভিটি করছে যেটা হয়তো আমি করতে পারছি না, আমি একটু ওকে যদ্দূর পারি আমার দিক থেকে ওর পথ চলাটুকু সহজ করে দেই। এরকম আমি যদি কাশ্মীর কন্যাকুমারী আমি একটু পরে বলতে চাইছিলাম, বাট কথা যেহেতু এসেই পড়েছে এইটুকু বলি যে অসংখ্যবার এমন হয়েছে যে আমি কোনো একটা জায়গায় হয়তো দুপুরে খাবারের জন্য থেমেছি বা সকালে নাস্তা করছি, ওখানে হয়তো লোকজনের সাথে পরিচয় হয়েছে, যে ওখানে তো মোস্টলি হচ্ছে ক্যাশলেস পে, বেরোয়ার সময় মানে অসংখ্য দিন হয়েছে আমার পয়সাটাকেও দিয়ে চলে গেছে অসংখ্যবার। আর আমাদের দেশে তো এই অ্যাসিস্ট্যান্সটুকু অনেক 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 বেশি পেয়েছি, যে আমি 64 জেলায় আমি মানে অ্যাকোমোডেশন বাবদ আমার একটা পয়সাও খরচ হয়নি, আমি লোকের বাড়িতে দেখেছি। এবং কেউ কোনো প্রশ্নও করে নাই। প্রশ্ন ওই যে আগ্রহ কৌতূহলটুকু ছিল, সেটা তো থাকে, মানে একজন মানুষ বাড়িতে থাকবে মানে এই বিষয়ে কারো কোনো ইয়ে নেই, মানে একদম নেগেটিভ কোনো ধারণাই নেই আসলে। একদম নয়, অনেকেও খুব ওয়েলকামিং, যে আর ওয়েটও করছিল, যে অনেকে হয়তো আমার জার্নিটা সম্পর্কে ওরা খোঁজ খবর রাখছিল। এবং এইটা হতো দিন শেষে প্রথম যেদিন আমার মনে আছে আমি 64 জেলা হাঁটা শুরু করেছি পঞ্চগড়ের সেই 0 পয়েন্ট থেকে, শহরের ওখান 0 কিলোমিটার যে জায়গাটা ওখান থেকে, ওই সময় আমার ছবি তুলে দেওয়ার জন্য আমি কাউকে পাচ্ছিলাম না, আমি খুব ভোরে শুরু করেছি, একটা ভ্যানওয়ালা একটা ছবি তুলে দিল ওইটুকু। এবং এরপরে যত দিন গেছে আমি যেসব বাড়িতে থাকছিলাম, দিন শেষে আমার প্রত্যেক দিনে একটা করে ফোন কলের সংখ্যা বাড়ছিল, যে হ্যাঁ বাবা আজকে কদ্দূর গেলা, আচ্ছা বা বন্ধু আজকে কদ্দূর। এবং আমার মনে আছে 64 জেলা হাঁটা আমি যখন শেষ করছি কক্সেস বাজারে, তো সেই সময় আমার পেছনে 50 জন লোক হাঁটছিল। আচ্ছা 50 জনের চেয়ে বেশি আসলে, তো ফরেস্ট গাম্প একটা ফিল হচ্ছিল যে অনেক লোকজন আমার এই জার্নিতে একসাথে একাত্ম হয়েছে। মানে সেম ফিলিংস আপনার ইয়েতেও হয়েছে, শ্রীলঙ্কায়ও হয়েছে? হ্যাঁ শ্রীলঙ্কা আমি বলবো, শ্রীলঙ্কা একটা মানে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার। তো শ্রীলঙ্কা এমনিতে খুব শিক্ষিত লোকজন, বেশ শিক্ষিত, বেসিক ইংরেজি বেশিরভাগ লোকজন বলতে পারে, কিন্তু সেটা খুবই টুরিস্টিক এরিয়াগুলোতে, যেসব জায়গায় অনেক টুরিস্ট যায়, সেটা আল্লাহ নুয়েরেলিয়া বা ক্যান্ডি এরকম জায়গায় অনেক টুরিস্ট যায়। তো আমরা তো হাঁটছিলাম আসলে, আমরা এমন সব ছোট্ট ছোট্ট জনপদ গ্রামে থাকছিলাম, ওখানে হচ্ছে ইশারাটাই সম্বল। আচ্ছা, যে আমরা যখন হয়তো ইংরেজিতে বলছি উই আর ওয়াকিং, ওরা বলছে ওয়ার্কিং, তো মানে ওরা বলছে আচ্ছা কাজে বেরিয়েছি। তো পরে দুই একটা শব্দ শিখে নিয়েছিলাম, যে ওয়াকিংকে শ্রীলঙ্কায় বলে আবিদিনেবা সিংহলাতে, তো ওটা খুব কাজে দিল, তখন একদম মানে বলা যায় সেই চোখ কপালে তুলে ফেলা। এই যে বাংলাদেশ থেকে গেছেন, এই পরিচয়টা কি কোথাও কোনো ব্যারিয়ার তৈরি করে কিনা? একদম না, একদম না। এই যে শ্রীলঙ্কা তো এমনিতেই খুবই ওয়েলকামিং কান্ট্রি, মানে ট্যুরিস্টদের অনেক প্রচুর ট্যুরিস্ট যায়। এবার লোকজন খুব অবাক হচ্ছিল যে বাংলাদেশ থেকে এসছে। ওদের এখানে হয়তো কিছু লোকজন হাঁটে, শ্রীলঙ্কার যদি আমি ল্যাংটা বলি অনেক বেশি লম্বা না, দ্বীপ রাষ্ট্র একটা অশ্রুবিন্দুর মতো যদি আমি ম্যাপে দেখি, হ্যাঁ তো 615 কিলো আমরা হেঁটেছি, 615, আর একটু ছোট ডিস্টেন্সও করা যায়, আমরা একটু পাহাড়ি রাস্তা ধরে হেঁটেছি, কারণ উপকূল দিয়ে গেলে এটা মনোটোনাস, হ্যাঁ ছোট কিন্তু হচ্ছে মনোটোনাস, হ্যাঁ কারণ একপাশে সাগর, হ্যাঁ সব সময় সাগর দেখতে হয়তো মানে এরকম 8-10-12 দিন দেখতে ভালো লাগবে না, এই জন্য আমরা আমি নিজে পাহাড় প্রেমী, আমার সাথে আমার আরো দুজন বন্ধু ছিলেন, জুমন ভাই আর সাইফুল ভাই, একজন দ্বিতীয় দিন পরে উনি চলে এসেছিলেন, আমরা দুইজন আমি আর জুমন ভাই মিলে
শেষ করেছিলাম। তো এটা কয়দিন লেগেছিল? এটা টোটাল 17 দিন। 17 দিন। এর মধ্যে একটা দিন আমরা একদমই কম হেঁটেছি, কারণ অনুরাধাপুরা বলে একটা সিটি আছে, সেটা শ্রীলঙ্কার প্রাচীন একটা রাজধানী ছিল। তো প্রচুর হচ্ছে আমি বলবো বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে, তো ওই জায়গাটা এক্সপ্লোরেশনের জন্য, অনেক বৌদ্ধ বিহার আছে, ওইটা এক্সপ্লোরেশনের জন্য একটু সময় রেখেছিলাম। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুইটা মানে ভাষা একটু চেঞ্জ হলেও আমার মনে হয় যে কালচারালি খুব কাছাকাছি বা 19-20 একটা জায়গা আছে। শ্রীলঙ্কা যখন আপনি হাঁটছেন এবং বলছেন যে আপনার এক্সপিরিয়েন্স খুব ভালো, সেইখানে আপনার মানে এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স কি আছে কিনা? তো একটা স্যাংচুয়ারির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তো সব সিংহলা ভাষায় লেখা, পড়তেও পারছিলাম না। তো এক জায়গায় হলো হাতির ছবি, আবার চিতাবাঘেরও ছবি। তো তারপর আমাদের কেউ থামাচ্ছে না দেখে আমরা হেঁটে যাচ্ছিলাম। পরে অনেকক্ষণ পরে আর্মি অফিসার বাইক নিয়ে আসলো এবং সিংহলাতে কিছু একটা বললো, পরে আমি উই ডোন্ট স্পিক সিংহলা। তারপরে বলছে করছো কি, সুইসাইডাল অ্যাটেম্প্ট। এই জায়গাটাই হাতি ওখানে খুব বড় একটা থ্রেট নয়, কিন্তু চিতাবাঘ, লেপার্ড একটা বলবো আমি বড় থ্রেট। লেপার্ড নিয়ে আমারও খুব মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, সেটা বক্সা টাইগার রিজার্ভে। আমরা বাইকে যাচ্ছি, আমার যে বন্ধু ছিল সে বলছে যে আমরা দুজনের লাল হেলমেট, তো হুট করে বাইকে মানে একদম মাঝামাঝি জায়গায় বলছে যে আমাদের লাল হেলমেট পরা উচিত হয় নাই। ও বলছে ও ওখানকার, বলছে যে কেন, লেপার্ড আছে, কোন গাছ থেকে লাফ দিবে আমরা জানি না, আর লাল হেলমেট।